আমার নাম হুসাইন কুরেশি। আমি ভারতের রাজস্থান দিদবানা জেলা থেকে বলছি। ঘটনাটা 2012 সালের ডিসেম্বরের। আমার বুয়ার মেয়ের বিয়ে ছিল। যেমনটা আপনারা জানেন, বিয়ে বাড়িতে অনেক কাজ থাকে, অনেক অনুষ্ঠান থাকে, আর রাজস্থানের বিয়েগুলো তো আরো বেশি রঙিন ও আনন্দে ভরা। ঘটনায় ঢোকার আগে একটা জিনিস বলে নেই। আমাদের বাড়ির রোডের পাশেই একটা বাড়ি আছে, যেটা আমি গত 6 বছর ধরে বন্ধই দেখতে পাচ্ছি। সেই বাড়িটাকেই কেন্দ্র করে এই ঘটনার শুরু আর শেষ। 10 ডিসেম্বর ছিল আমার ফুফুতো ভাইয়ের বিয়ে, আর ঘটনা শুরু হচ্ছে 9 ডিসেম্বর থেকে। বিয়ের বাড়িতে যেহেতু অনেক কাজ ছিল, সকালে প্রস্তুতি সেরে আমি সেলুনে গিয়েছিলাম। সেখান থেকে কাজ শেষ করে দুপুর 2:30টার দিকে বাইকে করে বাড়ি ফিরছিলাম। তখনই সেই বন্ধ বাড়িটার সামনে আমার বন্ধুর ভাবিকে দাঁড়িয়ে থাকতে দেখি। তিনি আমাকে হাত দেখিয়ে থামতে বললেন। আমি থামতেই তিনি বললেন, ভাই, আমাকে কি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? তার বাড়ি আমাদের মহল্লা থেকে প্রায় 5 কিলোমিটার দূরের এক ছোট্ট গ্রামের দিকে। তার কোলে একটা ছোট্ট বাচ্চাও ছিল। আমি ভাবলাম 15 মিনিটের বেশি লাগবে না। মহিলা বাচ্চা নিয়ে এমন দাঁড়িয়ে আছেন, চলেই যাই। আমি বললাম, বসুন ভাবি, নিয়ে যাচ্ছি। তিনি পিছনে বসলেন, আমার কাঁধ ধরে বসলেন। আর তখনই আমার মনে হলো তার হাত যেন হাড়হীন, অদ্ভুত নরম। আমি গুরুত্ব দেইনি, বাইক চালিয়ে রওনা দিলাম। গ্রামাঞ্চলের ভেতর রাস্তাগুলো পাকা থাকে না, আর তাদের গ্রামের একদম বাইরেই ছিল একটা শ্মশান। ঠিক সেই শ্মশানের কাছে এসে তিনি বললেন, এখানেই নামিয়ে দিন, আমি এখানেই থামব। তিনি বললেন, এখান থেকে আমি চলে যেতে পারবো, ভেতরে অনেক বালু, আপনার বাইক আটকে যাবে। আমি বললাম, কোনো অসুবিধা নেই ভাবি, আমি আপনাকে বাড়ির সামনে পর্যন্ত পৌঁছে দেব। কিন্তু তিনি জোর দিয়ে বললেন, না, ঠিক আছে, আমি এখান থেকেই চলে যাব। তাই আমি তাকে সেখানে নামিয়ে দিয়ে চলে আসলাম। কিছুটা দূরে গিয়ে সাইড মিররে তাকালাম, একটাও মানুষ নেই। আমি ভেবেছিলাম হয়তো গাছপালা বা ছায়ার জন্য ঠিক মতো দেখা যাচ্ছে না, তাই গুরুত্ব না দিয়ে বাড়ি চলে এলাম। বাড়ি ফিরে রেডি হয়ে বুয়ার বাড়ি গেলাম। সেখানে রাজগড় নামে একটা প্রোগ্রাম চলছিল। আমরা সব কাজিন আর বন্ধু মিলে নাচছিলাম। রাত প্রায় 1:30 বাজে। তখনই আমার মামা আমাকে বললেন, বাড়ি পৌঁছে দিয়ে আয়, সকালে আবার ফিরে আসিস। প্রোগ্রাম তো ফজর পর্যন্ত চলবে। আমাদের বাড়ি বুয়ার বাড়ি থেকে মাত্র 2 কিলোমিটার দূরে। মামা বাইক চালাতে পারেন না, তাই আমি আর আমার কাজিন গিয়ে মামাকে বাড়িতে পৌঁছে দিলাম। মামাকে নামিয়ে পানি খেয়ে আবার বের হতে যাব। ঠিক তখনই মামা বললেন, এই রাতে আবার কোথায় যাচ্ছিস, থেমে যা। আমি বললাম, 1 ঘন্টার মধ্যে ফিরে আসব। এটা বলে আমি আর আমার কাজিন বের হয়ে গেলাম। সেই বন্ধ বাড়িটার সামনে আসতেই হঠাৎ বাইক বন্ধ। শীতের রাত, চারপাশে একটাও মানুষ নেই, রাস্তা পুরো নীরব। আর ঠিক তখনই সেই বাড়ির ভেতর থেকে এমন শব্দ আসতে লাগলো, যেন কেউ কিচেনে বাসন মাজছে, পানির কল চলছে। কিন্তু আমি আমার ভাইকে কিছু বললাম না, ও খুব ভয় পায়। আমি বাইকে স্টার্ট করতে লাগলাম, কখনো সেলফ, কখনো কিক, এমনকি প্লাগ খুলে পরিষ্কার করতে লাগলাম, কিন্তু কিছুতেই স্টার্ট হচ্ছে না বাইক। ঠিক তখনই আমাদের মহল্লার এক বয়োজ্যেষ্ঠ লোক পাশের গলি দিয়ে আসছিলেন। তিনি বললেন, কে ওখানে, এত রাতে কি করছো? তিনি স্ট্রিট লাইটের আলোয় আমাদের দেখতে পাচ্ছিলেন, কিন্তু আমরা ছিলাম অন্ধকারে। আমি বললাম, দাদাজি, আমি হুসেন, ওসমানের ছেলে। তিনি বললেন, এত রাতে এখানে দাঁড়িয়ে কি করছো? আমি বললাম, বাইক বন্ধ হয়ে গেছে দাদা। তিনি বললেন, বাইকটা একটু আলোয় নিয়ে আসো। আমরা বাইকটা আলোয় নিয়ে যেতেই তিনি বললেন, চালিয়ে দেখো। আর অবিশ্বাস্যভাবে 1 কিকে বাইকে স্টার্ট। তারপর তিনি বললেন, তোমরা পিছনে পুরো সিট জুড়ে বসো, জায়গা ফাঁকা রেখো না। আমি বাইক চালাচ্ছিলাম, আমার ভাই পেছনে।
আমরা সেখান থেকে বের হলাম। কিছু দূর যেতেই দেখি দুটি বিশাল কুকুর রাস্তার পাশে দাঁড়িয়ে জোরে জোরে চিৎকার করছে। তারপর হঠাৎ আমাদের বাইকের দিকে ছুটে আসতে শুরু করলো। আমি জীবনে এত বড় কুকুর কখনো দেখিনি। ভাই পিছনে বসে কাঁপছিল ভয়ে। আমি বাইক ফুল স্পিডে চালালাম। ওরা আমাদের পুরনো মাছঘাট পর্যন্ত পিছু নিল, তারপর হঠাৎ গায়েব। আমরা কোনো রকমে বুয়ার বাড়িতে পৌঁছালাম। ভাই কাঁপতে কাঁপতে আমাকে বলল, ভাই এগুলো কি ছিল? কেন এত অদ্ভুত লাগছিল? আমি তাকে আশ্বস্ত করলাম, আরে কুকুর ছিল, আর কিছু না। সে আবার বলল, ভাই যেখানে বাইক বন্ধ হয়েছিল ওই বাড়ির ভেতর থেকে কে যেন বাচ্চাকে ঘুম পাড়ানোর মতো গান গাইছিল। তুমি শুনোনি? আমি অবাক হয়েও নিজেকে শক্ত রাখলাম। আমি বললাম, কিছুই না, তোর কল্পনা। কিন্তু মনে মনে আমি বুঝে গিয়েছিলাম যা ঘটছে ঠিক কিছুই না। আমি ভাইকে বললাম, এই কথা কাউকে বলিস না, আল্লাহর রহমতে আমরা ঠিক আছি। আমরা কিছুক্ষণ বুয়ার বাড়ি বসলাম। পরে বাড়ি ফেরার কথা হলে ভাই বলল, আমি সকালে যাব, এখন যাব না। আমি বললাম, চিন্তা করো না, আমরা অন্য পথ দিয়ে যাব। কিন্তু ভাই ভয় একেবারে জড়সড় হয়ে গিয়েছিল। সে আসতেই একদম অস্বীকার করেছিল, কিন্তু আমাকে তো বাড়ি ফিরতেই হবে। তাই পিছনের রাস্তা ধরলাম। ধীরে ধীরে বাড়ির দিকে আসছি। কয়েক মিনিট যেতেই দেখলাম দুটো বিশাল কুকুর আর দুটো বড় গাধা রাস্তার ওপর দাঁড়িয়ে আছে। আমার শরীর ঝাঁকুনি খেল। মনে মনে সূরা ইয়াসিন পড়তে শুরু করলাম। ঠিক তখনই কুকুর আর গাধাগুলো একসাথে হাউমাউ করে কাঁদতে শুরু করলো আর আমার বাইকের পিছন পিছন দৌড়াতে লাগলো। আমি ভয় পেয়ে বাইক ফুল স্পিডে বাড়ির দিকে চালালাম। ওরা আমাদের বাড়ির জমির একটু আগেই থেমে গেল, যেন ওই সীমানার ভেতরে ঢুকতে পারে না। আমি তাড়াতাড়ি বাইক দাঁড় করালাম। বাড়ির পাশের দেওয়াল টপকে ভেতরে ঢুকে গেলাম। আমাদের বাড়ির ভেতরে অনেক খালি জায়গা আছে, চারপাশে বাউন্ডারি বানানো। অভ্যন্তরে ঢুকতেই মা আমাকে দেখে ভয় পেয়ে গেলেন। আমি ঘামতে ঘামতে ভিজে একাকার। মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি সবকিছু খুলে বললাম। এদিকে আমার শরীরে একসাথে প্রচন্ড ঠান্ডা আর ঘাম, শরীর কাঁপছে থরথর করে। মা আমাকে 3টা কম্বল জড়িয়ে দিলেন। আমাদের মসজিদের মুফতি সাহেব বাড়ির কাছেই থাকেন। মামা আর ছোট ভাই গিয়ে তাকে ডাকলেন। ফজরের নামাজ পড়ে তিনি ফিরছিলেন। তাকে ডেকে আনা হলো। তিনি আমার ওপর দম করলেন, পরে দেওয়া পানি আমাকে খাওয়ালেন এবং শরীরে মেখে দিলেন। কিছুক্ষণ পর শরীর ধীরে ধীরে স্বাভাবিক হলো আর চোখে ঘুম চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে সব মনে করতে করতে আমার হঠাৎ মনে পড়ল সবকিছু শুরু হয়েছিল দুপুর থেকে, যখন আমি আমার বন্ধুর ভাবিকে নামিয়ে দিয়েছিলাম। তাই বন্ধুকে ফোন দিলাম, সব বললাম। বন্ধুর কথা শুনে আমার মাথা ঝনঝন করে উঠল। সে বলল, আমার ভাবির তো পরশুদিনই মিসক্যারেজ হয়েছে। ডাক্তার তাকে বেড রেস্ট দিয়েছেন। সে তোমার সঙ্গে কিভাবে যাবে? আর তার তো কোনো বাচ্চাই নেই। আমাদের ঘরেও কোনো তো ছোট বাচ্চা নেই। আমি স্তব্ধ হয়ে গেলাম। প্রোগ্রাম শেষে আমি আবার মুফতি সাহেবের কাছে গেলাম। পুরো ঘটনাটা এ টু জেড বললাম। তিনি যা বললেন তা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তিনি বললেন, যে মাকলুক বা জিনের সাথে তোমার মুখোমুখি হয়েছে এটা সাধারণ নয়। তুমি আজ বেঁচে আছো তোমার মায়ের কারণে। তোমার মায়ের ওপর এক নেককার বুজুর্গের ছায়া আছে। তিনি মাঝে মাঝে হুজুর হয়েও আসেন। তোমাকে তিনি বাঁচিয়েছেন। মুফতি সাহেব আরো বললেন, কিন্তু মনে রেখো, এই সুরক্ষা আর সবসময় থাকবে না। সবসময় পবিত্র থেকো, সাবধানে থেকো। আমি বাড়ি ফিরে দেখি বাড়িতে সবাই জড়ো হয়ে আছে আর আমার মায়ের ওপর হাজিরি হয়েছে। যে হাজির হয়েছিল আমার চাচি তাকে প্রশ্ন করছিলেন গত রাতের ঘটনার ব্যাপারে। তিনি বললেন,
ছেলেটার সঙ্গে আমাদের একা কথা বলতে হবে। সরলভাবে মার সামনে বসা, কিন্তু আওয়াজটা তার নয়, একটা ভারী পুরুষ কণ্ঠস্বর। আমি ভয় কাঁপছি। মনে হচ্ছিল যে মাকলুক দুপুরে আমার বন্ধুর ভাবি সেজে এসেছিল, সেই আজ মায়ের শরীরে এসেছে। আমি বললাম, আমি একা কথা বলবো না। বাড়ির লোকজন বুঝিয়ে আমাকে বসালো। আমি সালাম দিলাম। তিনি উত্তরে সালাম ফিরিয়ে দিলেন। তিনি বললেন, তুমি খুব ভাগ্যবান, সেই জায়গা থেকে সুস্থ ফিরে এসেছো। সেখানে অনেক বড় বড় আলেম পর্যন্ত হার মেনেছে, কিন্তু আমরা সব সময় তোমার পাশে থাকবো না। আমি জিজ্ঞেস করলাম, আমি তাদের কি করেছি? ওরা কেন আমাকে বিরক্ত করছিল? তিনি বললেন, হলুদ লাগিয়েছিলে না বুয়ার বাড়ির অনুষ্ঠানে? তখন আমার মনে পড়ল বুয়ার ছেলের হলুদ দেওয়া হচ্ছিল এবং আমার ভাবি তখন আমাকে হাসতে হাসতে বলেছিল, আপনি একটু হলুদ লাগান, রংটা আরো গাঢ় হয়ে উঠবে। এবং মজা করতে করতে সে আমার গালে একটু হলুদ মেখে দিয়েছিল। তখন সে হাজির হওয়ার সত্ত্বে আমাকে বলল, 5 ওয়াক্ত নামাজ নিয়ম করে পড়বে, আর কখনই বেখেয়ালে ঘর থেকে হলুদ বা মেহেদি লাগিয়ে বের হবে না। এভাবেই শেষ হলো আমার সেই দিনের ভয়ঙ্কর ঘটনা। আমি ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি। প্রিয় লিসেনার্স, চলুন এবার আজকের দ্বিতীয় ঘটনায় চলে যাই। আমি ওসমান, করাচি থেকে বলছি। আজ আরেকটা ঘটনা শেয়ার করছি। আমাদের 6 বন্ধুর এক বাস্তব অভিজ্ঞতা। এটা কোরবানি ঈদের সময়ের কথা। আমরা 6 জন ঠিক করলাম নুরানি এলাকায় পিকনিক করতে যাব। গাড়ি ভাড়া করা হয়েছিল, কিন্তু মাঝ রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত 3টা বাইক নিয়ে রওনা দিলাম। বারবিকিউ করার সব জিনিসপত্র ছিল আমাদের সাথে। ভাবলাম নুরানি গিয়ে বানাবো, মজা করব। কিন্তু রাস্তা অনেকটা যাওয়ার পর আমাদের বাইকগুলো গরম হয়ে গেল। আমরা ক্লান্ত হয়ে পড়েছিলাম। বললাম, চলো কোনো হোটেলে বসে একটু বিশ্রাম নেই। কিন্তু ওইদিকে হোটেলগুলো অনেক দূরে দূরে। ঠিক তখনই আমাদের বন্ধু বাসিত বলল, এদিকে আসো, পাহাড়ের দিকে একটা পথ যাচ্ছে, ওইদিকে গিয়ে একটু চিল করি, টেন্টও আছে, সেটা বসিয়ে দিই। আমি প্রথমে মানা করছিলাম, কিন্তু সবাই জেদ ধরায়। শেষমেশ মনে মনে ভাবলাম, ঠিক আছে, আমার জন্য সবার পিকনিক নষ্ট হোক চাই না, তাই তার সাথেই গেলাম। আমরা রাস্তাকে অনেক পেছনে ফেলে 2 থেকে 3টা পাহাড় ক্রস করে ভেতরে ঢুকে গেলাম। সেখানে বাইক পার্ক করলাম। চারপাশে একদম ঘোর অন্ধকার, গভীর নীরবতা, যে নীরবতা মানুষের হাড় পর্যন্ত ঠান্ডা করে দেয়। আমরা অনেক ভেতরে চলে এসেছি। দূরে কোথাও মানুষের চিহ্ন নেই। টেন্ট বসালাম। যতই ভয় লাগুক, বন্ধুরা মজা করছিল, আনন্দেও ছিলাম, ভয়ও পাচ্ছিলাম। এমন সময় আমরা দেখলাম একটা পাহাড় খুব পরিষ্কার মনে হচ্ছিল, একদম সাফ মনে হচ্ছে। আমরা সবাই ওটার ওপরে উঠে বসে পড়লাম। আমরা নুরানি থেকে অনেক দূরে, ধরা যায় করাচি আর নুরানির মাঝামাঝি কোথাও। বারবিকিউ তৈরি হচ্ছিল। এদিকে আমাদের বন্ধু বাসিত, সে একটু পাগলাটে টাইপের ছিল। হঠাৎ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলল, আমি বাসিত। তার আওয়াজ পাহাড়ে ধাক্কা খেয়ে 2 থেকে 3 বার প্রতিধ্বনিত হলো। সবাই হাসতে লাগলো। সবাই পালা করে একই কাজ করলো। এদিকে বারবিকিউ রেডি হয়ে গেল। খাওয়া দাওয়া করে আমরা আবার পাহাড়ের ধারে বসে গল্প করছি। হঠাৎ একজন বন্ধুর চোখে পড়ল। খুব দূরে একজন মানুষ সাদা পোশাক পরে হেঁটে যাচ্ছে। আমরা তাকিয়ে দেখলাম যেন লোকটা আমাদের দিকে তাকিয়েছে, কিন্তু সে অনেক দূরে ছিল। তারপরও তার উপস্থিতি অদ্ভুত লাগছিল, কারণ ওখানে কোনো ঘরবাড়ি নেই। রাস্তা বিদেশেও থাকে, কিন্তু সে পাহাড়ের ভেতর দিয়ে কেন যাচ্ছে? এক বন্ধু বলল, আরে বন্ধু, কিছু লোক পাহাড়ে বাড়ি বানায়, জানো না? যাই হোক, আমরা টেন্টে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ বাইরে থেকে এক ভয়ঙ্কর প্রতিধ্বনি ভেসে এলো। আমি বাসিত। ঠিক সেই আওয়াজ, যে আওয়াজ আমরা আগে ওই পাহাড়ে তুলেছিলাম। আর আশ্চর্যের ব্যাপার, আমরা সবাই তখন টেন্টের ভেতরে ছিলাম, বাইরে একজনও ছিল না। আমাদের শরীরের লোম খাড়া হয়ে গেল, রক্ত ঠান্ডা হয়ে গেল।
কি করব কিছু বুঝতে পারছিলাম না আমরা। এরপর হঠাৎ আমাদের বাইকগুলো পড়ে যাওয়ার শব্দ আসতে লাগলো। আর একটা কথা বলে রাখি, যে গোস্তটা বেঁচে গিয়েছিল সেটা আমরা এমনিতেই বাইরে রেখে দিয়েছিলাম। ঠিক তখনই বাইরে থেকে হাড় চিবানোর শব্দ শুনতে পেলাম। আমরা 6 জন বন্ধু ভয়ে থরথর করে কাঁপতে লাগলাম। মনে হচ্ছিল এ কোন জিনিস, আজ আমাদের কি হতে চলেছে। আমি তখন বললাম, আমি তো শুরুতে বলেছিলাম জায়গাটা ঠিক না, তবুও রাত কাটানোর জেদ ধরলে। খানিকক্ষণ পরে আমরা সবাই মিলে আয়াতুল কুরসি পড়া শুরু করলাম। আশ্চর্যজনকভাবে বাইক পড়ে যাওয়ার শব্দ থেমে গেল। এতে একটু সাহস পেলাম। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম ট্রেন থেকে বেরিয়ে এখান থেকে এখনই বের হয়ে যেতে হবে। আমরা ট্রেন খুলতেই যে দৃশ্যটা দেখলাম, আমাদের মুখ থেকে শুধু আস্তাগফিরুল্লাহ বের হচ্ছিল। যে সাদা কাপড় পরা লোকটাকে আমরা দূর থেকে দেখেছিলাম, সে এখন মাত্র কয়েক ফুট দূরে বসে আছে। কিন্তু কাছে তাকিয়ে দেখি ওটা লোক না, একজন মহিলা। আর তার মুখ পুরো রক্তে মাখা। আর তিনি একটা বড় বিড়াল ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলেন। ওই মুহূর্তে আমাদের কি অবস্থা হয়েছিল আমি ভাষায় বোঝাতে পারবো না। আমরা সবাই টেন্টের অন্য পাশটা ছিঁড়ে ফেললাম আর দৌড়ে পালালাম। কারো জ্ঞান ছিল না, শুধু একটা কথাই মাথায়, যেভাবে হোক এখান থেকে বের হতে হবে। দৌড়াতে গিয়ে এক বন্ধু উচ্চতা থেকে লাফ দিয়ে পড়ে চোট পেল। বাইকের কাছে পৌঁছে দেখি বাইকের অবস্থা এমন যেন কেউ ধারালো নখ দিয়ে পুরো গায়ে আছড়ে ছিঁড়ে ফেলেছে। ট্যাঙ্কের রং উঠে গেছে, ইন্ডিকেটর ভাঙা, বাইক স্টার্টই হচ্ছিল না। আমরা বাধ্য হয়ে বাইকগুলো ঠেলে ঠেলে রাস্তায় ফিরলাম। রোডে পৌঁছে চাবি দিতে দেখা গেল আব্বাসের বাইকের চাবি টেন্টেই পড়ে গেছে। ওই জায়গায় ফিরে যাওয়ার কথা ভাবাও সম্ভব ছিল না। শেষে বাধ্য হয়ে বাইক ডাইরেক্ট করে ম্যানুয়ালি চালিয়ে সোজা বের হয়ে এলাম। অনেক জিনিসপত্র ওখানেই ফেলে যেতে হয়েছে। রাস্তায় একটা হোটেলে থেমে একটু বিশ্রাম নিলাম। তখন একজন লোক এসে বলল, কি খাবেন? আমাদের অবস্থা দেখে সে জিজ্ঞেস করল, আপনাদের কি হয়েছে? আমরা পুরো ঘটনা বলতেই সে রেগে গেল। বলল, ওদিকে যাওয়া নিষেধ, বিশেষ করে রাতে। পাহাড়ে ওঠা কঠোরভাবে বারণ। ওই জায়গা আল্লাহর আরেক সৃষ্টি থাকে। আপনারা তাদের এলাকায় গিয়ে বিরক্ত করেছেন। তার উপর আপনাদের কাছে গোস্ত ছিল, ওরা ছেড়ে দেবে না। লোকটা বলল, গোস্তটা যেখান থেকে এনেছেন সেখানে রেখে আসতে হবে। আমরা কাঁপতে কাঁপতে বললাম, আমাদের সেই সাহস নেই, আপনি নিন, আপনি রেখে আসুন। সে বলল, আমি যেতে পারবো না, আর আপনাদের জন্য তেমন বিশেষ উপায়ও নেই। আজ রাত বাইরে বের হবেন না, এখানে থাকুন। আমরা সেই হোটেলেই রাত কাটালাম। ভোরে বাড়ি ফিরলাম। বাড়িতে সবাই বলল, এত তাড়াতাড়ি ফিরলে কেন? সব বলতেই সবাই বকতে লাগলো, এমন জায়গায় কেন গেলে? তারপর আমাদের সবার শরীর খারাপ হয়ে গেল। পুরোপুরি ঠিক হতে 1 মাস লেগেছিল। এই ছিল ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, চলুন এবার 3য় নম্বর ঘটনায় চলে যাই। যখন আমার বয়স 19 বছর আর আমি ভীষণ ক্রিকেট প্রেমী ছিলাম। বাবা আমার সব শখই পূরণ করতেন। একদিন এমন হলো, গ্রামের ভেতর সেন থেকে আমার কিছু কাজিন এলো। তারা বলল, আজ ক্রিকেট খেলে যে জিতবে তাকে 1000 টাকা পুরস্কার। আমাদের পাশে একটা পুরনো কবরস্থান ছিল, যেখানে মাঠের মতো ফাঁকা জায়গা ছিল। আমরা সেখানে ক্রিকেট খেলতে শুরু করলাম। বিকেল 3টা থেকে খেলতে খেলতে সন্ধ্যা 6:30 বেজে গেল। অন্ধকার নেমে যাচ্ছিল, বল দেখা যাচ্ছিল না। তাই ঠিক করলাম আগামীকাল এখান থেকেই খেলা চালাবো। আমরা ব্যাট বল গুছিয়ে বাড়ি ফিরতে লাগলাম। কবরস্থানের চারপাশের দেওয়াল অনেক জায়গায় ভাঙা ছিল। আমাদের বাড়ি ছিল 1.5 কিলোমিটার দূরে। আমরা এগোতেই আমার বন্ধু ওমর বলল, সব জিনিস চেক করেছো তো? কিছু রয়ে তো যায়নি? তখনই মনে পড়ল আমার জ্যাকেটটা ওখানেই পড়ে আছে। আমি সবাইকে বললাম, তোমরা আস্তে আস্তে যাও, আমি জ্যাকেট নিয়ে আসি। বলেই দৌড়ে গেলাম কবরস্থানের ভেতরে। সেখানে গিয়ে দেখি জ্যাকেটটা পরে আছে ঠিকই, কিন্তু এমনভাবে পায়ে মোড়ানো যেন কেউ ইচ্ছে করে রাগে গোসায়
ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে। আমি ভাবলাম এটা নিশ্চয়ই ওমরের কাজ, সে তো আমাকে নিয়ে একটু হিংসাই করে। যাই হোক, জ্যাকেট তুলে নিলাম। কিন্তু ফেরার জন্য যখন ঘুরলাম, কোন দিক দিয়ে এসেছিলাম কিছুই মনে পড়ছে না। অন্ধকারের সব জায়গা একই রকম লাগছিল, পথ চিনতে পারছিলাম না। ঠিক তখনই অনুভব করলাম কেউ যেন আমাকে জোর করে একটা দিক ঠেলে দিচ্ছে। মনে হচ্ছিল এই রাস্তায় যাইও না, ওই দিকে যেও না। আমার শরীর, আমার পা এমনভাবে নড়তে লাগলো যেন শরীর আমার, কিন্তু নিয়ন্ত্রণ অন্য কারো হাতে। আমি বুঝে ওঠার আগে আমি কবরস্থানের আরো ভেতর দিকে হাঁটতে লাগলাম। পরে আমার কাজিনরা বলে তারা পেছন থেকে দৌড়ে এসে আমাকে থামিয়েছিল। যেভাবে হোক তারা আমাকে বাড়ি নিয়ে যায়। তারা বলে আমি তখন অদ্ভুত শব্দে কথা বলছিলাম, কিন্তু কোন ভাষায় বা কি বলছি কেউই বুঝতে পারছিল না। বাড়ি এনে তারা বাবাকে বলে মহসিন হঠাৎ পড়ে গিয়েছিল, তাই বাড়ি এনেছি। কবরস্থানের কথা তারা লুকিয়ে গেল। বাবা আমাকে ঘরে শুইয়ে দিলেন, বললেন কিছু না, তুমি শুয়ে পড়ো। আমি তখন বেশ শক্ত সমর্থ ছিলাম। সেই রাতে রাত 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ঘুমিয়ে রইলাম। জেগে দেখি শরীর ব্যথা, হাত পা কাঁপছে। এখানে একটা কথা, কবরস্থানের পাশেই একটা বন্ধ মসজিদ ছিল, অনেক পুরনো, কোনো মানুষ যেত না। আমি প্রায় ওখানে গিয়ে বসে থাকতাম, আর তখন আমার হুঁশ হারিয়ে যেত। বন্ধু কাজিনরা আমাকে প্রায় ওই মসজিদের কাছেই অচেতন অবস্থায় খুঁজে পেত। প্রথম রাতটাও আমি পুরোটা ওখানেই ছিলাম। সকালে যখন হুঁশ ফিরল, তখন চারপাশে অচেনা অচেনা মানুষের আওয়াজ শুনছিলাম। আমি তখন কবরস্থান থেকে বাড়ির দিকে বের হচ্ছিলাম, আর পথে পথে মানুষের কাছ থেকে রুটি ভিক্ষা করে খাচ্ছিলাম। আমার আচরণ দেখে বাবার এক বন্ধু বাবাকে বলেছিলেন আপনার ছেলে রাস্তায় রাস্তায় লোকজনের কাছ থেকে জোর করে রুটি চাইছে। তখন আমার কোনো হুঁশই ছিল না। বাবা আমাকে সেখান থেকে বাড়িতে নিয়ে এলেন। কিছুদিন পরপরই তিনি আমাকে আবার সেই জায়গার কাছেই অচেতন অবস্থায় পেতেন। বাবা আমাকে ডাক্তারদের কাছে নিয়ে গেলেন, কিন্তু প্রতিটি ডাক্তার একই কথা বললেন, ওর বিশ্রামের দরকার, মানসিক চাপের কারণে এমন হচ্ছে। বাবা আমাকে বাড়ির একটি রুমে আটকে রাখলেন। মাকে বললেন ওকে খাবার এই ঘরেই দিও, বাইরে বের হতে দিও না। পরদিন সকালে মা নাস্তা দিলেন। বাবা ঘরের কাজে ব্যস্ত ছিলেন, রবিবার ছিল, অন্য ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। আমি নাস্তা করে রুম থেকে বেরিয়ে যেতে চাইলাম। মা তাড়াতাড়ি চিৎকার করে বাবাকে ডাকলেন, মহসিন বাইরে যাচ্ছে, দেখে আসো। মা আমাকে ধরতে গেলেন, কিন্তু আমি নিজের মাকেই ধাক্কা দিলাম। ধাক্কা খেয়ে মা দেয়ালে গিয়ে পড়লেন। বাবার ভাই দৌড়ে এসে আমাকে কোনো মতে চেপে ধরে চারপাইয়ের সঙ্গে বেঁধে ফেললেন। বাবা বললেন, আমার চিৎকারের আর কান্নার শব্দ এত ভয়ঙ্কর ছিল, মনে হচ্ছিল পুরো বাড়ি কেঁপে উঠছে। মা বলেন আমি চারপাইয়ে বাঁধা অবস্থায় কখনো একদিকে টানছি, কখনো অন্যদিকে, যেন পুরো চারপাইটাকে টেনে নিয়ে যাব। এভাবে 2 দিন ধরে আমি ওই রুমেই বাঁধা ছিলাম। তারপর বাবা মসজিদের ইমামকে নিয়ে এলেন, যিনি দোয়া দরুদ পড়তেন। বাবা বলেন, ইমাম সাহেব যখন সূরা রহমান পড়া শুরু করলেন, আমি হঠাৎ চুপ করে তার দিকে তাকিয়ে থাকলাম। ইমাম সাহেব বললেন, আল্লাহর হুকুমে যে মাখলুকই হোক এখান থেকে সরে যাও। তারপর বাবাকে বাইরে নিয়ে গিয়ে বললেন, একে সিন্ধের রানীপুরের সাইদের কাছে নিয়ে যান, এটার ভিতরে যে আছে খুবই শক্তিশালী। পরের দিন বাবা আমাকে খুব আদর করে বললেন, মহসিন চলো আজ একটু ঘুরে আসি। কিন্তু আমি ফার্সি ভাষায় উত্তর দিলাম, আর তার মানে ছিল এটা আমার ছেলে, এটা আমার সঙ্গে আমার ঘরে যাবে। ইমাম সাহেব বাবাকে বলেন, আজকে তাকে নিয়ে যান, আগে প্রস্তুতি নিতে হবে। বাবা বলেন, সেই রাতে আমি কাউকে ঘুমাতে দেইনি বাসার। কখনো কান্না, কখনো হা করে হাসি, কখনো মাথা ঠোকে রক্ত ঝরানো, সবই করছিলাম। সকালে ইমাম সাহেব বাসায় এলেন, কিছু পড়লেন, এরপর সে মাথা ঘুরে পড়ে গেল অচেতন অবস্থায়। এরপর থেকে কাফনের কাপড়ের মতো কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। বললেন এটাই নিরাপদ। তার বাবা বলেন 6 ঘন্টা ধরে ওই কাফনের ভেতরে ছিল। সেদিন তাকে নিয়ে যাওয়া হলো রানীপুর। বিকেলবেলা পৌঁছালাম।
তার বাবা বলল, সেখানে এক সাইয়েদ রাত থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত নিয়মিত কোরআন তিলাওয়াত করলেন। যখন মহসিনের চোখ খুলল, দেখে তার মাথার পাশে বসে একজন বৃদ্ধ লোক কোরআন পড়ছেন। এরপরও অনেক দিন তার চিকিৎসা চলেছে। এখন সে ঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আজও কখনো গোস্ত দিলে তাকে সে মাথা ঘুরে পড়ে যায়, কখনো জ্বর এসে যায়, কখনো নাক দিয়ে রক্ত পড়ে। তবু সময়ের সাথে মহসিন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি সে তার বাবার অনুমতি নিয়ে শেয়ার করেছে। প্রিয় লিসেনার্স, এই ছিল মহসিনের ঘটনা। আশা করি ঘটনাটা আপনাদের ভালো লাগবে। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ঘটনা 3টি কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ঘটনার জন্য বেল আইকন নোটিফিকেশন অন করে রাখুন, এতে করে নতুন ঘটনা আপনারা পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ।